স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে মূলত আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাতীয় ঐক্যমত্য কমিশন, সংস্কার এবং নির্বাচন। এ বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন। এবং আমার সঙ্গে আরেকজন আছেন আলাউদ্দিন মোহাম্মদ, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো জেনে নিতে চাই। ডিসেম্বরের নির্বাচন, দুবাইয়ে বললেন প্রধান উপদেষ্টা, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই বড় চ্যালেঞ্জ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত, সংখ্যানুপাতিক ভোটসহ 23 দফা দাবি পেশ, বিএনপি বলল অবাস্তব। শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লিকে বন্দি বিনিময় চুক্তির দলিল পাঠালো ঢাকা, গণহত্যার সপক্ষে জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন হবে ট্রাইব্যুনালে। নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আজও আন্দোলনে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, পুলিশের লাঠিচার্জ, নিয়োগ বাতিলের রায় স্থগিত চেয়ে আবেদন। এবং মাওলানা সাতপন্থীদের ইজতেমা শুরু কাল, টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হচ্ছেন মুসল্লিরা, নিরাপত্তা জোরদার। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে থেকে মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের অতিথিরা চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দিতে। প্রথমেই এখন মূল আলোচনায় যেতে চাই। প্রথমে শরীফুজ্জামান শরীফ, আপনার সঙ্গে আলোচনাটা শুরু করতে চাই। আমরা যেমনটি আমাদের শিরোনামেও শুনছিলাম, প্রধান উপদেষ্টা এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আছেন। উনি সেখানে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে বলেছেন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। আপনি কি তাই মনে করছেন কিনা, সেটা সম্ভব কিনা? আসলে আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটি মিডিয়াতে একটা মিডিয়া এক ধরনের রিপোর্ট করেছে। কোনো মিডিয়া বলেছে যে সংস্কার শেষ করেই আমরা ডিসেম্বরের নির্বাচনের দিকে যাব। আমার প্রশ্ন, আপনি যে পেরিফেরিটা ঠিক করছেন, এটা এই সময়ের মধ্যে আপনি পুরোটা শেষ করতে পারবেন কিনা? আমরা নির্বাচন চাই এবং প্রয়োজনীয় কতগুলো সংস্কার শেষ করে নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল সরকার, স্থিতিশীল দেশ আমাদের চাওয়া। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি সরাসরি উত্তর দেই। আমার এই যে তারিখের বিষয়ে যেটা বলা হচ্ছে, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। নাগরিক হিসাবে নিশ্চয়ই সেই সন্দেহটা পোষণ করার অধিকার আমার আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এখানে নির্বাচন দেওয়া এবং নির্বাচন পাওয়া, এই বিষয়ে কতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত আছে এবং এর মধ্যে কতগুলো কৌশলেরও ব্যাপার আছে। গত কয়েকদিন আগে বিএনপির একটা প্রতিনিধি দল যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, দেখা করার পর তারা বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এবং তার কয়েক ঘন্টা পরে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইং, তারা একটা প্রেস কনফারেন্সে বললেন যে সব দল যদি চায় তাহলে আমি ডিসেম্বর অথবা জুলাই। তো এই জায়গাটায় আমরা অনেক সময় বুঝতে পারি না শব্দর ব্যবহারের কারণে। সব দল যদি চায়, আজকে আপনি যে নিউজটা দেখলেন, এই নিউজের মধ্যে কিন্তু আছে এই যে গণঅভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার জামাত, তারা আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে কিন্তু যেটি বলেছে তার সাথে বিএনপির বক্তব্যের কোনো মিল নেই। অর্থাৎ আপনি একদিকে বলতে পারেন যে এর ভেতর থেকে আমরা একটা সুনির্দিষ্ট জায়গায় যাচ্ছি, কিন্তু সেটিকে ব্যাখ্যা করার, অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। এবং আমার কাছে এখনও মনে হয় যে সরকারের মধ্যে নির্বাচনের বিষয়ে দোদুল্যমানতা আছে, ভিন্ন ভিন্ন মত আছে এবং এই ভিন্ন ভিন্ন মতের পেছনে ভিন্ন ভিন্ন অবজেক্টিভ আছে। যদিও আমি এই সময় মনে করি আজকে আমাদের এখানে যে ঘটনাগুলো আমরা দেখছি, আপনি
যে সরকারটাকে আমরা বিদায় করলাম, এই সরকারের সাথে আমাদের কারোর বৈষয়িক কোনো দ্বন্দ্ব ছিল না। আমাদের সম্পত্তি নিয়ে ব্যক্তিগত বিরোধের জায়গাটা ছিল না। বিরোধের জায়গাটা ছিল নাগরিক হিসাবে আমার যে অধিকারটা, রাষ্ট্র সেই অধিকারটাকে অস্বীকার করত। আমার মিনিমাম যে সিভিল রাইটসগুলো ছিল, এই জায়গা থেকে সরকার আমাদেরকে বঞ্চিত করেছে। রাষ্ট্র পরিচালনায় আমি ভূমিকা রাখবো, নাগরিক ভূমিকা রাখবে। কিভাবে? আমি নিশ্চয়ই গণভবনের সামনে বসে হুক্কা খেয়ে খেয়ে আমি এই ভূমিকাটা রাখার চেষ্টা করব না। আমি রাষ্ট্র পরিচালনার যখন সরকার বা আপনি নীতিগুলো প্রণীত হবে, অবশ্যই আমি ভূমিকা থাকবেন। জি, ভোটের মধ্য দিয়ে, আমার মতামতের মধ্য দিয়েও। কিন্তু সেই জায়গাটা অনেকটা সংকুচিত হয়ে গিয়েছিল, সেই জায়গাটা একেবারে উধাও হয়ে গিয়েছিল। রাষ্ট্র পরিচালনায় নাগরিকের কোনো ভূমিকাই ছিল না। একজন ব্যক্তি, অনেকে বলার চেষ্টা বলেন যে শেখ হাসিনার আমলে একদলীয় আওয়ামী লীগের শাসন। আমি সেটি মনে করি না। শেখ হাসিনার আমলে একদলীয় শাসন না, এটি শাসনটা ছিল একজন ব্যক্তির এবং একটা পরিবারের। সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা বহুত্ববাদী সমাজ, আমরা মানুষের অভিমতের ভিত্তিতে রাষ্ট্রের পলিসি নির্ধারণ এবং সেটি ইমপ্লিমেন্ট হবে, এই প্রত্যাশার জায়গা থেকে গণঅভ্যুত্থানটায় মানুষ অংশগ্রহণ করেছে। এর বাইরে হয়তো অন্য কোনো এজেন্ডা হয়তো কারো কারো থাকতে পারে, কিন্তু বেসিক জায়গাটা আপনি ব্রডার লাইনে যদি যান, তাহলে এটি ছিল মুখ্য। সেই জায়গাটা আপনাকে যেতে হবে। আপনি যদি কোনো কূটকৌশল অথবা কোনো রকমের ইকুয়েশন ইত্যাদি ইত্যাদির কারণে কারোর সঙ্গে আপনার মানে আন্ডারহ্যান্ড কানেকশানের মধ্য দিয়ে যদি করেন, তাহলে আমি মনে করি যে রাষ্ট্রের যে সংকটগুলো মোকাবেলা করছে, রাষ্ট্র এখন অনেকগুলো সংকট মোকাবেলা করছে। আমি হয়তো আমার জায়গা থেকে অনেকগুলো উদাহরণ আমি দিতে পারবো। আমরা সেগুলো শুনবো। তার আগে যেটা আমি প্রথমেই বলছিলাম যে ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে, আপনার সন্দেহ আছে এই বিষয়টা নিয়ে একটু আপনি বলেছেন। এটাও বলেছেন যে সবগুলো সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে এই সরকারের সংস্কারের যে বিষয়টা উনি সেখানে বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, সেই সংস্কার ওনারা করবেন। সাথে আরও বড় বড় অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার হচ্ছে $16 বিলিয়ন পাচার হয়েছে, সেই টাকা তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তার মানে এই সবগুলো কাজ করতে গেলে তো আসলেই আরও অনেক সময়ের প্রয়োজন। ধন্যবাদ। আপনি যে জায়গাগুলো বলেছেন, এগুলো প্রত্যেকটার সাথে সুশাসন জড়িত এবং কতগুলো কাজ আছে যে কাজগুলো রাজনৈতিক নেতৃত্ব যেভাবে করতে পারে। রাজনৈতিক নেতৃত্ব বলতে জবাবদিহির আওতায় আসে যে রাজনৈতিক নেতৃত্ব। আমি আসাদুজ্জামান কামালের মতন রাজনৈতিক নেতৃত্বের কথা বলছি না। আমি বলছি জনগণ তার প্রতিনিধি নির্বাচন করার মধ্য দিয়ে যে নেতৃত্ব নির্বাচিত হবে, সেই নেতৃত্ব। আপনি আর্থিক ক্ষেত্রে যে অনিয়মের কথা বলছেন, আমাদের এখানে একটা বড় সমস্যা এই সময়কালে, এখানে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগটা কেন হচ্ছে না? বিনিয়োগটা না হওয়ার অনেকগুলো কারণের পেছনে একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অনুপস্থিতি। আমি একটা উদাহরণ দিই, আপনি হয়তো জানেন যে আমাদের এখানে যে টায়ার ব্যবহৃত হয়, আপনি রিক্সা, ভ্যান, গাড়ি ইত্যাদি ইত্যাদির যে টায়ারটা ব্যবহৃত হয়, এটা একসময় ছিল ভারতের উপর নির্ভরশীল। টাটার টায়ার এখানে ব্যবহৃত হতো। গত কয়েক বছর আগে নারায়ণগঞ্জে গাজী টায়ার তারা একটা ফ্যাক্টরি এখানে লঞ্চ করে এবং বাংলাদেশের যে চাহিদা ছিল টায়ারের, তার প্রায় 80% সাপ্লাইটা আসতো এখান থেকে। কোনো কোনো জায়গায় কম বেশি হতে পারে। হ্যাঁ, তো কয়েক মাস আগে আমরা দেখলাম সেই টায়ার ফ্যাক্টরিটি প্রায় 15 দিন ধরে সেটি পুড়ল। একদিন দুই দিন না, কিন্তু সেখান থেকে মানুষ ভিতরে যে মালামাল ছিল সেগুলো যার লুট নিয়ে গেল, লুট হয়ে গেল, অনেক মানুষ মারা গেল এবং ফ্যাক্টরিটা শেষ হয়ে গেল। আমি এই ঘটনার জন্য মনে করি যে আমাদের এর ভেতর থেকে এখনকার অবস্থা জানেন, সেই যে টাটার যে টায়ার ব্যবসা, সেটা আবার এখানে ফেরত এসেছে। তাই তো হবে। অর্থাৎ যখন শূন্যতা, এবং তারা সেই ব্যবসাটা কাদের দ্বারা করছে? ওই যে গাজী গ্রুপের যে, আমি যতটুকু শুনেছি, তাদের যে মার্কেট লিঙ্কগুলো ছিল, তার মাধ্যমেই তারা এই কাজটি করছে। লসটা কার হলো? লসটা টাটার হলো না, লসটা হলো বাংলাদেশের। তো এরকমের একটা অবস্থায় আপনি যখন দেখবেন যে আপনার বিনিয়োগ এখানে ঝুঁকির মুখে পড়েছে, আপনার ফিল্ডে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই আছে, তারপরেও একটা ফ্যাক্টরি একদিন দুই দিন না 15 দিন ধরে পড়লো,
আপনি ঠেকাতে পারলেন না, নিশ্চয়ই এই জায়গাটায় ওই যে চ্যালেঞ্জের কথা বলছেন, এই চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে এবং কখনো কখনো শুনতে আপনার খারাপ লাগতে পারে, এরকমের পরিস্থিতি যদি আপনি পারমিট করেন, এরকমের পরিস্থিতি যদি কন্টিনিউ করে, আপনি যতই সামিট করেন ইন্টারন্যাশনাল, এখানে ইনভেস্টর আসবে না। এটি হচ্ছে বাস্তবতা। খুবই দুঃখজনক যে আসলে আমাদের এখন গাজী গ্রুপের কথা বললেন, সেখানে এরকমের সেই অসংখ্য ফ্যাক্টরিটা অসংখ্য পুড়ে গ্রুপের গিয়েছে এবং উদাহরণ দেওয়া যায় আর কি। ব্যবসা অনেক কমে গেছে। আমি একটু যেতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, একই প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে, কিন্তু যে সংস্কারের বিষয়ে যেটা শরীফ ভাই বললেন, যেখানে একটু উনি সন্দেহ প্রকাশ করেছেন, আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিষয়, যে বিষয়টা বলেছেন যে সম্ভবত এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। এখন বিষয়টা হলো যে আমরা যেই বাস্তবতা এখন আছি, তো এখানে নির্দিষ্ট কয়েকটি দলের কাছে নির্বাচন এখন মানে সব কিছুর ঊর্ধ্বে এবং সবচেয়ে বড় ইস্যু। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে গত 16 বছর নির্বাচন হয়েছে এবং বিশেষ করে গত 3টা নির্বাচন তো হয়েছেই, এবং এই ধরনের নির্বাচনের পরও বাংলাদেশ টিকে ছিল, বাংলাদেশের রাজনীতিও টিকে ছিল। এবং বাংলাদেশের মূল সমস্যাটা যে নির্বাচন না, এটা জানুয়ারির আগে মানুষ যখন আপনার নভেম্বর যখন বিশেষ করে 28 অক্টোবরে বিএনপির যে জনসভাকে ঘিরে একটা বড় প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থান হয়তো বা সেখানেই সংঘটিত হয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত জনসভায় যারা আসলেন তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো যে আপনারা ঠিক আছে, এখানে যার যার বাড়িতে চলে যান, আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব, জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব। এখন এই সময়গুলোতে আমরা দেখেছি, তারপর কিন্তু নভেম্বরে আপনি দিল্লিতে একটা 2+2 সামিট হয়, যেখানে আপনার ইউএস এবং ইন্ডিয়ার যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কি পার্সনস তাদের একটা সামিট হয়। সামিটে অ্যাকচুয়ালি নির্ধারণ হয়ে গিয়েছিল যে বাংলাদেশের নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ কিংবা বাংলাদেশের নির্বাচন ঘিরে যে স্যাংশনের একটা সম্ভাবনা বিরোধী দলগুলো দেখছিল, যে স্যাংশনের মাধ্যমে সরকার উইক হবে এবং একটা ভালো নির্বাচন দিয়ে দিবে, তো সেই সম্ভাবনাটা নাকচ হয়ে যায়। তারপরেও কিন্তু আরও 2 মাস সময় ছিল, কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু নির্বাচন ঠেকাতে কোনো দল কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, বরং নির্বাচনটাকে এমনভাবে দিয়ে দিয়েছে যে নির্বাচন লেট ইট গো। এবং আমরা একটা বিষয় খেয়াল করেছি, জনগণ কিন্তু এই নির্বাচনকে 7 জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। 7 জানুয়ারি নির্বাচনে আপনি যদি এখনও ফুটেজগুলো দেখেন, বিভিন্ন তথ্য দেখেন, মোট জনসংখ্যার 2 থেকে 3% গিয়েছে কিনা ভোট দিতে সন্দেহ। সাধারণত যদি এটা এমন, সেখানে আনুপাতিক সংখ্যাটা কিন্তু অনেক বেশি, আনুপাতিক সংখ্যা 40 দেখানো হয়েছে, এবং আপনারা সবাই জানেন যে এই সংখ্যাটা দেখানো হয়েছে, এই সংখ্যাটা শুধু সংখ্যাটা না, গত রিজাইমে গত 15 বছরে আমরা বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে একটি সরকারের ডাটা উৎপাদন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট কারেকশন দিতে চাই। আপনি একটু আগে উচ্চারণ করেছিলেন যে $16 বিলিয়ন পাচার হয়েছে। মূলত পাচারকৃত অর্থের পরিমাণ $148 বিলিয়ন এবং 16 কিংবা 17 বিলিয়ন ব্যাংকিং চ্যানেলে পাচার হয়েছে, ব্যাংকিং চ্যানেলে। সো আমি জাস্ট ডোন্ট মাইন্ড, আমি একটা কারেকশন করে দিলাম, বিকজ এগুলো অনেক মানে যেটা ইভেন শ্বেতপত্র যে কমিটি, সে কমিটির হিসাবে এটা $400 বিলিয়ন বেশি। তারা আসলে মূলত সেকেন্ডারি সোর্সের উপরে করেছে। বাট $148 বিলিয়ন হলে একেবারে আপনার অনেস্ট এবং খুব ইন্টিগ্রেটেড একটা মানে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যেই ইন্ডেক্স অনুসরণ করে যে হিসাব করা হচ্ছে $148 বিলিয়ন। এখন মূলত এই ডাটার উপরে আমরা কথা বলছি না, যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে জানুয়ারিতে যে 7 জানুয়ারি নির্বাচন হলো, নির্বাচনটা কিন্তু বিনা বাধায় সংগঠিত হয়েছে। নির্বাচনের পর সুন্দর সব কিছুই আপনার ঠিকঠাক মতো চলছে এবং সরকার গঠন হয়েছে, নতুন বাজেট দিয়েছে। মূল প্রবলেমটা কোথায়? জনগণ কিন্তু নির্বাচনের জন্য রাস্তায় নেমে আসে নাই। জনগণ রাজনৈতিক দলগুলোর উপর ভরসা রেখেছে। রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে একটা সুষ্ঠু ভোটের পরিস্থিতি করে দিতে পারে, তাহলে জনগণ সেখানে নির্বাচনের জন্য নির্বাচনে ভোট দিবে, তাদের প্রত্যাশিত যেই দল আছে কাঙ্ক্ষিত দলকে হয়তোবা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে আসবে। তো এখন আজকে যে সংস্কারের প্রসঙ্গে আসছে, সংস্কারের প্রসঙ্গ আমরা প্রথমেই বলতে হবে যে জানুয়ারির জনগণ আর জুলাইয়ের যে ছাত্র জনতা, তারা কি একই ছাত্র জনতা? আমরা বলছি না, একই ছাত্র জনতা না। জানুয়ারিতে যে ইলেকশন কেন্দ্রিক যেই আন্দোলনগুলো হচ্ছিল ঢাকায়, এগুলো ছিল মূলত রাজনৈতিক দলের আন্দোলন এবং রাজনৈতিক দলের নির্বাচন ফিরিয়ে আনা। ইভেন বিএনপি কিন্তু একটা সময় বলেছে যে আপনারা আমাদের ভোট দিবেন, সেটা আমরা সেটা চাচ্ছি না। আপনারা চান আপনার যে প্রতিষ্ঠান,
আপনারা এখানে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয়, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু ভোটের অধিকার ফেরত আনতে আমাদের সহযোগিতা করুন। কিন্তু বাস্তবতা হলো জনগণ রাজনৈতিক দলগুলোর উপর ভরসা রাখতে পারেনি। রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক যে আন্দোলনে গণ আন্দোলনে রূপ নিতে পারেনি। কিন্তু জুলাই আগস্টে যেটা হলো, জুলাই আগস্টে অপেক্ষাকৃত অপরিচিত কিছু ছাত্রের ডাকে আমরা দেখেছি জনগণ ঘর ছেড়ে বের হয়ে আসছে, মায়েরা বের হয়ে আসছে, ইভেন ফ্যাসিস্ট সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সন্তানরা বের হয়ে আসছে, যারা সন্তানদের আবার নিরাপত্তার জন্য তাদের আলাদা ড্রাইভার পাঠিয়েছে। আমি কয়েকজনকে চিনি, তারা তাদের পরিবারের অফিসের স্টাফ পাঠিয়েছে, তার মেয়েটা নিরাপদ থাকবে সেখানে, বিকজ তারা জানতো যে সেখানে বড় আপনার মাসাকার হওয়ার সুযোগ ছিল, আশঙ্কা ছিল। এই অবস্থায় আপনি যদি এই জনগণের দুইটা আকাঙ্ক্ষাকে চিন্তা করেন, জানুয়ারি যে আকাঙ্ক্ষা, জনগণ যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করার সুযোগ পায়নি, কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণকে আনতে ব্যর্থ হয়েছে। এই জুলাইতে চেষ্টা করেছে, এতটা বছর তারা চেষ্টা করেছে, বিভিন্ন মামলা হামলা, তারা কেউ বাড়িতে থাকতে পারেনি, অনেক রকমের মামলা ছিল। আসলে সেটাও তো একটু কঠিন ব্যাপার। না, আমরা আসলে এখানে প্রতিটা আন্দোলনের পরিপূর্ণ যথাযথ স্বীকৃতি দিয়েই বলতে চাই, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আপনি ফ্যাক্টকে অস্বীকার করতে পারবেন না। জানুয়ারিতে জনতা রাস্তায় নেমে আসে নাই, একটা নির্বাচন একেবারে শেখ হাসিনা বলে দিয়েছে যে ডামি প্রার্থী দাও, এবং দেখা গেল যে পরবর্তীতে নির্বাচনটা হয়ে গেছে দলের ভিতরে ডামি এবং তার যেই মানে সে নিজেই কিছু কিছু জায়গায়, যেমন ব্যারিস্টার সুমনের কথা বলতে পারেন, যারা নৌকার প্রতীক নিয়ে জিতে নাই, কিংবা ইভেন আমাদের মানে অনেকগুলো কুমিল্লার অনেকগুলো আসন নৌকার প্রতীক নিয়ে জিতে নাই, বাট তারা আওয়ামী লীগের প্রার্থী ছিল, বলে দিয়েছে ঠিক আছে নির্বাচন হোক, নির্বাচন, কিন্তু জনগণকে সেই নির্বাচন ঠেকায় নাই। কিন্তু জুলাইতে যে জনগণ নেমে এসেছে, সেই জনগণ শুধু নির্বাচনের দাবিতে নেমে আসে নাই। সেই কথাটা বলার জন্য বলা, জনগণের প্রত্যাশা অনেক বেশি। শুধু নির্বাচনের দাবিতে যদি আসতো, তাহলে জনগণ জানুয়ারিতে নেমে পড়তো রাস্তায়, যে ঠিক আছে আমরা আন্দোলন বুঝি না, আমরা রাজনৈতিক দল বুঝি না, আমরা নির্বাচন চাই, এবং একটা সুষ্ঠু নির্বাচন চাই যার মাধ্যমে আমরা যেই বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে এদের মধ্যে কাউকে ক্ষমতায় নিয়ে আসবো। মূলত জুলাইতে যে ছাত্র জনতা নেমে এসেছে, তাদের দাবির মধ্যে নির্বাচন যে নেয় তা বলা যাবে না। তারা জানে যে এখানে একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া এখানে গণতন্ত্রের যে প্রাথমিক ভিত্তি সেটা প্রতিষ্ঠা করা সম্ভব না। কিন্তু আপনি নির্বাচনটা আসলে কিভাবে করবেন? আপনার যে নির্বাচন কমিশন এখন গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশন 2022 সালের আইন দ্বারা সংগঠিত হয়েছে। যে একই নির্বাচন কমিশন বাই ল আপনার সেটা কিন্তু 24 জানুয়ারি নির্বাচনটা করেছে। আপনি যদি 25 ডিসেম্বরে অথবা আপনার 25 জুলাইতে একটা নির্বাচন করতে চান রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী, আপনি কি সেই কমিশন দিয়ে করবেন? সেই নির্বাচনে আইন দিয়ে করবেন? আপনি ওই আইনটাকে বলছেন যে আগের আইন থাকলে সেই প্রসেসেই কাজ হবে, তাহলে এটা আমি বলছি না। যেই প্রসেসটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তো পুরো নির্বাচনে যে কাঠামো সেটাকে সংস্কারের জন্য প্রস্তাব নিয়ে আসছে, সেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে 7টি কমিশনের রিপোর্ট নিয়ে তারা কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, এবং ঐক্যমত্য কমিশন মূলত রাজনৈতিক দলগুলো যেই জায়গায় ঐক্যমত্য পোষণ করবে এই পয়েন্টগুলোকে রেখে, এবং যে জায়গায় ঐক্যমত্য হবে না সেগুলোকে বাইরে রেখে কিন্তু কমিশনটা গঠন করবেন। এখন সেই কমিশনের আলোকে তো নির্বাচন কমিশনও সংস্কার হবে। পুলিশ সংস্কার কমিশন হয়েছে, রিপোর্ট দিয়েছে। আমরা জানি যে পুলিশের আমূল সংস্কার দরকার। যেই পুলিশ আছে এই পুলিশদের নির্বাচন হবে এটা পাগলও বিশ্বাস করবে না। ইভেন আপনি যদি আর্মিকে নিয়ে আসেন, যে আর্মি আপনার 600-এর অধিক আপনার আওয়ামী ফেসিবাদের বড় নেতৃত্বকে এখান থেকে সেফ এক্সিট দিয়েছে, সেম আর্মি সেমভাবে একটা সুষ্ঠু নির্বাচন করে দেবে, আসলে আপনি কি ভরসা রাখতে পারেন কিনা আমি জানি না। এখানে মূল বিষয়টা হলো যে সংস্কার একটা নির্বাচন সংস্কারের অংশ, নির্বাচন সংস্কারের বাইরে কিছু না। আমরা যেটা বলি নির্বাচন কিংবা সংস্কার, এটা অসম্ভব। নির্বাচনটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে ডিসেম্বরে নির্বাচন হবে নাকি পরের জুলাইতে হবে না পরের ডিসেম্বরে হবে, এই জিনিসটা জনতা এবং এখানকার যারা রাজনৈতিক দলগুলো আছে তারা মিলে ঠিক করুক। অধ্যাপক ইউনূস খুব সজ্জন ব্যক্তি, এবং ওনার যে একটা ব্যাপার দেখবেন জাতীয় ব্যাপারগুলোর ক্ষেত্রে উনি অনেকটা নির্লিপ্ত। উনি বাংলাদেশে যমুনায় বসে যখন কথা বলেন উনি খুব ধীরে ধীরে কথা বলেন, খুব অসহায়ের মতো কথা বলেন। উনি যখন সুইজারল্যান্ডের দাভোসে যান, উনি যখন ওয়াশিংটনে যান, উনি যখন দুবাইয়ে যান, তখন খুব প্রাণবন্ত হয়ে কথা বলেন। বিশেষ করে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে যেই একটা আপনার প্রতিযোগিতা আছে, তাদের যে নির্বাচনকে এগিয়ে নিয়ে এসে রাষ্ট্রের যে ভিত্তি অথবা সংস্কারের যেই একটা আওতা আছে, যেমন আমি একটা ছোট্ট বিষয় দিয়ে শেষ করি, সেটা হলো এই গতকালই একটা আপনার চা চক্র হয়েছে, আশা করি শরীফ ভাই সেখানে ছিলেন। তো এই যে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে এই চা চক্রে এই সংস্কার নিয়ে টুকু সাহেব একটা কথা বলেছেন। সেটা মানে সরকার সংস্কারের ক্যানভাসটা অনেক বড় করে ফেলছেন। সংস্কার হওয়া উচিত মূলত নির্বাচন, বাজার দর এবং আইন শৃঙ্খলা। হ্যাঁ, এখন আপনি একটা বিষয় দেখেন, নির্বাচন, বাজার দর এবং আইন শৃঙ্খলা কোনো সংস্কারের বিষয় না।
বাজার দর কোনো সংস্কারের বিষয় না, বাজার দর বাজারের বিষয়। সরকার রেগুলেটরি বডিগুলোকে, সরকারি ইকোনমিকে সংস্কার করবে। আর হলো নির্বাচন। কিন্তু আমরা যেটা বলছি যে এইটা সংস্কারের আওতা না। সংস্কারের আওতা হলো আপনার এখানে প্রথমত যেই সংসদটা মমতাজের আপনার মানে গানের আসর হয়ে গিয়েছিল, যে সংসদটা আমাদের খালাদের পুঁথি পাঠের আসর হয়ে গিয়েছিল, হাসির আসর হয়ে গিয়েছিল, সেই সংসদে কারা যাবে, কিভাবে যাবে, এই সংসদটাকে একটা প্রাণবন্ত সংসদ কিভাবে করা যায় সেটার সংস্কার করতে হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা আবারও কথা বলবো। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে কথা বলবো। প্রথমে আমরা শরীফ ভাইয়ের কাছে যাব, আমরা একটি বিজ্ঞাপন বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে একটা নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সভাপতি থাকছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং সহসভাপতি থাকছেন অধ্যাপক আলী রিয়াজ, এবং এখানে আরও 5 জন আছেন যারা বিভিন্ন কমিশনের প্রধান ছিলেন, তাদেরকে সহ এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন গঠন করা হয়েছে মূলত যে সংস্কারগুলো এই কমিশনগুলো প্রতিবেদনগুলো দিয়েছে সেই প্রতিবেদন নিয়ে কাজ করবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে কোন কোন সংস্কারগুলো দ্রুত করা যায় এবং কিভাবে ভালোভাবে করা যায় সেটা নিয়ে কথা হবে। কি মনে করছেন? আমি মনে করি যে অনেকগুলো স্টেপ আপনি নিচ্ছেন, কাজের থেকে আপনার ঘোড়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আপনার যেহেতু একটা কমিশন আছে, এই কমিশনকে যদি আপনি দায়িত্বটা দিতেন তারা কথা বলতে পারত। আপনার কতগুলো চ্যালেঞ্জ তৈরি হচ্ছে প্রতিনিয়ত, সেই চ্যালেঞ্জগুলো আপনি বিবেচনায় আনছেন না। ঠিক এই মুহূর্তে ঢাকা শহরের প্রায় প্রতিদিন কোনো না কোনো প্রান্তে, এবং সেটি ক্রমশ বিস্তৃত হচ্ছে, ঢাকা শহর কলাপস হয়ে যাচ্ছে। নরসিংদী থেকে বাস ভরে এসে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসছে, শিক্ষকরা আসছে। আমি তার মধ্যে গত কয়েকদিন ধরে শিক্ষকদের সাথে যে আচরণগুলো করা হচ্ছে, আমি মনে করি যে নাগরিক হিসাবে এটি খুবই নিন্দনীয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা বাতিল করা হয়েছে, রাষ্ট্রের এই জায়গাগুলোতে তারা কি বলতে চায় তাদের সাথে কথা বলা উচিত। আপনি এর আগে 2টো ধাপে চাকরি দিলেন, 3য় ধাপে তাদেরকে রাস্তায় বসিয়ে দিলেন, এবং খুবই নিষ্ঠুরভাবে 2 মাসের শিশু, 1 বছরের শিশু কোলে নিয়ে এসেছে। আজকে প্রথম আলোতে যে রিপোর্টটি এসেছে এটি খুবই আপত্তিকর। এই নারীদেরকে, নারী শিক্ষক যারা, বাজে কথা বলেছে এবং বলেছে যে স্বামীর সংসার করে, এবং তাদেরকে শারীরিকভাবে নিগৃহীত করেছে। যদিও করিতকর্মা ওসি সাহেব তাৎক্ষণিকভাবে বলেছে এরকমের কোনো ঘটনা ঘটেনি। একজন নারী, তিনি রাস্তায় বসে মিডিয়ার সামনে বলছেন যে পুলিশ আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এটি ওই নারীর মর্যাদা বাড়ায় না, তিনি ভালো করেই জানেন। যে পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগটা করেছেন, ওই পুলিশের সাথে তার কোনো বিরোধ নাই, কিন্তু তারপরেও তিনি এই অভিযোগটা করছেন মনের খুশিতে না। সুতরাং আপনি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে নাকচ করে দিবেন। এটি হচ্ছে যে আগের যে কালচারটা ছিল সেই কালচারটার পুনরাবৃত্তি। আমরা পরিবর্তনটা চেয়েছিলাম, গুণগত পরিবর্তন, কিন্তু অনেকগুলো জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আবার আপনাকে বলি যে গণঅভ্যুত্থানের একজন সমর্থক হিসাবে এই সরকারের কাছে আমার যে প্রত্যাশা ছিল, এবং যখন সেই প্রত্যাশাগুলো কোনো কোনো জায়গায় আমি ব্যত্যয়টা দেখি, তখন এই কথাগুলো বলি। সংস্কারের জায়গাটা, আপনি 2 বছর 3 বছর আগে আমাদের এখানে করোনা হয়েছিল, এবং 2020 সালে আমরা এই করোনার থেকে বাঁচার জন্য টিকা নিতাম, এবং একটা নির্দিষ্ট বিরতি দিয়ে টিকাটা নিতে হতো। টিকা কিন্তু আপনাকে সকাল বিকাল রাত 3 বার টিকা নিলাম আমি সুস্থ হয়ে গেলাম না। আমিও মনে করি যে আমাদের সমাজে এই যে গত 15 বছরে অথবা তার আগে আমাদের এখানে আসলে নির্বাচনের মধ্য দিয়ে, আলাউদ্দিন ভাই যেটি বলেছে আমি একমত, নির্বাচনের মধ্য দিয়ে এখানে গণতন্ত্র আসেনি, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে আমি যে নাগরিক, এই রাষ্ট্রের যে মালিক, অন্তত ওই জায়গাটায় নিজের কাছে একটা উপলব্ধির জায়গাটা আমার এসেছে। ওই ব্যবস্থাটা করেছে ভোটের মধ্য দিয়ে। ভোট আমাদের এখানে কিভাবে হয়েছে, ভোটে যারা দায়িত্ব নিয়েছেন, ফেয়ার ভোটও আমাদের এখানে হয়নি তা না। কয়েকটা নির্বাচন বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন তুললেও পরাজিত যারা,
সাধারণ মানুষ বলেছে যে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য, কিন্তু শুধুমাত্র ভোটের মধ্য দিয়ে আপনার এই পরিবেশটাকে আপনি সাফাই করতে পারবেন না। আরও এর সাথে আনুষঙ্গিক অনেকগুলো জায়গা আপনাকে হাত দিতে হবে, কিন্তু তার জন্য আপনার একটা নির্দিষ্ট সময় লাগবে। সরকারের জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, স্পেসিফিক কোনো বক্তব্য আমি দেখতে পাচ্ছি না। তার মানে এই যে কি আবার সরকার নতুন তাদের করে মূল কাজ বাদ দিয়ে কি অন্যদিকে কোনো কাজ কোনো করছেন জায়গায় বেশি? আমার কাছে ধারণা হলো যে অনেকটা সময় ক্ষেপণ হচ্ছে। আপনি এই যে আবার ঐক্যমত্যের যে কমিশন, গত 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের যে ঐক্যমত হয়েছিল, এর থেকে বড় ঐক্যমত তো আপনি কোথায় পাবেন? বাংলাদেশের কোন সেকশনের মানুষ রাজনৈতিক ভিন্নতা উপেক্ষা করে সব কিছু পেছনে ফেলে এক দফা একটা কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসন এবং লুটপাটের শাসনের অবসানের জন্য যে ইউনিটিটা হয়েছিল, আজকে 6 মাস পরে আপনি এই উপলব্ধিটা আপনার মধ্যে আসছে না যে 6 মাস পরে আপনাকে কমিশন করতে হচ্ছে আবার আমাদের ইউনিটি তৈরি করার জন্য? কেন? নিশ্চয়ই আমি এর মধ্যে কতগুলো কাজ করেছি যেটা আমাদের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে। এক, আপনি থিওরিটিক্যাল জায়গায় আসতে পারেন যে আমি এই কাজগুলোকে, এই প্রসিডিওরগুলোকে আমি কন্টিনিউ করার জন্য আমার কতগুলো টিম ওয়ার্ক দরকার। তো আমার কাছে যেটা মনে হয়, এই যে টিমটা আবার আপনি নতুন করে আবার একটা টিম করলেন, তারা বসবেন, অর্থাৎ টায়ারটা আপনি ক্রমশই বাড়াচ্ছেন, আপনি টায়ারগুলোকে বাড়াচ্ছেন। এই প্রক্রিয়া তো প্রধান উপদেষ্টা আগেই বলেছিলেন যে এইভাবেই কাজ হবে, এবং এটাকে তো সবাই অ্যাপ্রিশিয়েট করেছিল সে সময়, রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে যারা আন্দোলন করেছিল সে সময়। হ্যাঁ, সেটা রাজনৈতিক দল তার জায়গা থেকে এটা বলতেই পারে। আমি আবার আমার অবজারভেশনটা আপনাকে বললাম। আপনি সরকার একটা আছে, সরকার কতগুলো তার মিনিস্ট্রি আছে ইত্যাদি ইত্যাদি আছে, যদিও অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা দেখছি না। কোনো একটা সমস্যা হচ্ছে, সমন্বয়কারীদেরকে গিয়ে সেটি ফেস করতে হচ্ছে। আহতরা চিকিৎসা পাচ্ছেন না, সমন্বয়কারীদেরকে রাতের বেলা গিয়ে ফেস করতে হচ্ছে। কোথায় সরকার, কোথায় উপদেষ্টা, কেউকে চিনি না আমরা, কেউকে আমরা দেখছি না। তাহলে প্রশ্ন হলো যে আমরা এদেরকে পালবো কেন? তার পেছনে তো আমার একটা ইনভেস্টমেন্ট আছে, তারা তো সেই দায়িত্বটা পালন করতে পারছেন না। এক, দ্বিতীয় জায়গাটা, আপনি যে কমিশনগুলো, আপনি একটা কমিশন কিন্তু করেছিলেন, তো এই কমিশন কিন্তু অনেকগুলো জায়গায় তারা তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের নেটওয়ার্ক দিয়ে তারা কতগুলো ফাইন্ডিংস এখানে নিয়ে এসেছে। আবার সেটিকে সমন্বয় করার জন্য আর একটা কমিশন, এবং এটিকে আবার কোঅর্ডিনেট করার জন্য আপনি কি আর একটা কমিশন করবেন। অর্থাৎ এই যে প্রতিনিয়ত একের পর এক টায়ারটা তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো জায়গায় মনে করছেন সময় ক্ষেপণ হচ্ছে বিভিন্ন ভাবে, যে সময় ক্ষেপণ এবং কতগুলো আমলাতান্ত্রিক সিস্টেম আপনি ডেভেলপ করছেন, যে কাজগুলোতে প্রকৃত যে কাজের যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করবে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ফোরাম যেটা হলো, তাদের যে বৈঠকগুলো, নিশ্চয়ই প্রধান উপদেষ্টা একটার প্রধান, তার অনেকগুলো কাজের মধ্যে আমরা আবার শুনবো আপনার কাছে বাকিটুকু। একটু আলাউদ্দিন মোহাম্মদ ভাইয়ের কাছে যেতে চাই। এই জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনার প্রত্যাশা? একটু শরীফ ভাই তো বললেন যে উনি খুব একটা ভালো কিছু দেখছেন না, সময় ক্ষেপণ ভাবছেন। আসলে এখানে যেই সমস্যাটি বিরাজ করছে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা আস্থার সংকট আছে। তো এটা শুরু থেকেই আছে, কারণ যখন গণঅভ্যুত্থানের পরপরই রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছিল, তখন দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একচ্ছত্রভাবে ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ, সেটা হাতছাড়া না করার একটা উপায় হিসাবে তখন সরকারে আসলে রাজনৈতিক দলগুলো সরাসরি কোনো প্রতিনিধি দেয়নি। না দেওয়ার কারণে এখানে ছাত্ররা যারা ছিল, অপেক্ষাকৃত তরুণ, তারা 3 দিন একটা মহাসমুদ্র সময়ের মধ্যে অতিবাহিত করে 5 থেকে 8 অগাস্ট রাতের বেলা একটা সরকার গঠন করতে সম্পন্ন হয়েছে। এই বাস্তবতায় আমরা যখন দেখি এই সরকারও সংগঠিত হয়েছে আসলে মৃতপ্রায় সংবিধানের উপর দাঁড়িয়ে, হাইকোর্টের একটি রেফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপতির পরামর্শক্রমে এই সরকারটি গঠন করা হয়েছে। এই সরকার যেই আপনার নির্বাচন কমিশন সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, কিংবা যাই সংস্কার করুক না কেন, সবার আগে হলো যে সরকার যে নিজের যে সাংবিধানিক ভিত্তি, সেই ভিত্তিটা কিভাবে সৃষ্টি করবে, এটা একটা ঐতিহাসিক প্রশ্ন। এখন এইটা ভিত্তি সৃষ্টি করার একমাত্র উপায় হলো যে বিদ্যমান সংবিধান আছে, যে সংবিধানের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র সৃষ্টি হয়েছিল, সেই সংবিধান যেটা জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং সেই একই সংবিধান 2013 সালে বিএনপির সভানেত্রী বলেছিলেন যে আমরা সরকারে আসার পরপরই সংবিধান ছুঁড়ে ফেলে দেব, সংবিধানকে নতুনভাবে এই ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সংবিধান রাখবে না, সংবিধান সংস্কার করবে। এবং সেম যখন বিএনপি পরপর আন্দোলন করে, বিশেষ করে 2018 নির্বাচনের পর যখন দেখেছে
যে আসলে রাষ্ট্র সংস্কার ব্যতীত এই সরকারকে ফেলে দেওয়া সম্ভব না, কোনোভাবে স্বৈরতন্ত্র থেকে কোনো মুক্তি নেই, তারাও কিন্তু 31 দফা নিয়ে এসেছিল। এখন এই 31 দফার যে সংস্কার, পাশাপাশি গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণ ছাত্র জনতার যেই আকাঙ্ক্ষা আসছে, এই আকাঙ্ক্ষার সমন্বয়ে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, আমি মনে করি এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তে এই সরকার এবং আগামীতে যারা সরকারে আসবে, যারা নির্বাচন হবে, এই নির্বাচনের একমাত্র বৈধতা আমূল সংস্কার। আপনি সংস্কার ছাড়া যেই নির্বাচনটা হবে, আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করবেন? এখন যে সংবিধান সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে, এখন তো সংসদ নাই, এখন কিসের বলে এই সংস্কার প্রস্তাব আপনি বাস্তবায়ন করবেন? এটা কিন্তু একটা টেকনিক্যাল প্রশ্ন, এটা ঐতিহাসিক প্রশ্ন। এটা শুধুমাত্র নির্বাচন হবে, রিজেম চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগ গিয়েছে, নতুন একটা সরকার আসবে, এরকম না। এখন একটা অভ্যুত্থান ঘটে গিয়েছে এবং এই অভ্যুত্থানের মাধ্যমে বিগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখানে লোপ পেয়েছে। এই ব্যবস্থাটা আসলে এখানে আছে, ব্যবস্থার শাখা প্রশাখা আছে, কিন্তু ব্যবস্থাটা আসলে আদর্শিকভাবে অথবা ফর্মালি ব্যবস্থাটা টিকে নাই। এখন আপনি নতুন সংবিধান কিভাবে বলবৎ করবেন, আমাদের প্রথম প্রশ্ন। এবং এটা ইতিহাসের কাছে আপনি কিভাবে দায়মুক্ত হবেন? আমরা যদি বলি যে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ জনপরিসরে নাই, আওয়ামী লীগ নেতাকর্মীরা কোথাও নেই, আপনি এখন এই সংবিধান সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, করে আপনার পরবর্তী যে সংসদ আসবে, সেই সংসদের কাছে আপনি সংবিধানের বৈধতা নেবেন। এই সংসদের কাছে যদি বৈধতা নেন, পরবর্তী যে কোনো সংসদ এসে 2/3 জুড়ে অথবা নতুন একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সংবিধানকে কিন্তু অকার্যকর করে ফেলতে পারে। এই সংবিধানকে আপনি কিভাবে জনরায়ের ভিত্তিতে একটি বৈধ এবং গ্রহণযোগ্য সংবিধান হিসেবে রূপান্তর করবেন, সেটার জন্য কিন্তু আমরা বারবার বলে আসছি গণপরিষদ নির্বাচন লাগবে। যদি গণপরিষদ নির্বাচন, আমাদের আবারও একটা বিজ্ঞাপন বিরতি সময় হয়েছে, একটু শেষ করে দেই, গণপরিষদ নির্বাচন যদি অন্তত নাও হয়, এখানে একটি গণভোটের মাধ্যমে সংবিধানকে গ্রহণ করতে হবে, সেই সংবিধানের উপরে নির্বাচন হবে, নির্বাচনের পর যারা ক্ষমতা আসে তারা দেশ পরিচালনা করবে। এই প্রসেস খুব সিম্পল, কিন্তু এই প্রসেসটাকে আমরা যখন সংস্কার বনাম নির্বাচনের দিকে যাই, তখন মূল সমস্যার দিকে আমরা তাকাতে পারি না এবং এই সমস্যাটাকে একটা ঐতিহাসিক সংকটের জায়গায় রেখে আমরা এটা শেষ করি। বিজ্ঞাপনের পরে আমরা আলোচনা। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, বিরতিতে যাওয়ার আগেই প্রশ্নটা রেখে যেতে চাই, এসে শুনবো। জামায়াত আজকে নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছে, তাদের একটি প্রতিনিধি দল, তারা বলেছে আগে সংস্কার পরে নির্বাচন, এবং বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, সংস্কার যা করার যারা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে তারা এসে বাকি সংস্কারগুলো করবে। এ বিষয় নিয়ে কথা বলবো। শরীফ ভাই, প্রথমে আপনাকে দিয়ে শুরু করব। প্রিয় দর্শক, নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে প্রশ্ন এবং মতামত জানাতে পারেন। শরীফ ভাই, কথা বলছিলাম, জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে গিয়েছে তাদের একটি প্রতিনিধি দল এবং তারা দেখা করেছে, বলেছে সংস্কার ছাড়া নির্বাচন নয়, কিন্তু যেখানে বিএনপি বলেছে সংস্কার পরে হবে, যা হবার হয়ে গেছে, এখন আগে নির্বাচন, পরে এসে যে দল ক্ষমতায় আসবে, যারাই আসবে তারাই নির্বাচন করবে। এবং বিএনপির আরেকজন নেতা বলেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে মানেই 50% নির্বাচন সংস্কার হয়ে গেছে। ধন্যবাদ। প্রথমত আমি শুরুতেই বলেছিলাম যে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করা এবং তারা বেশ কতগুলো দাবি সেখানে দিয়েছে। এর আগেও বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করা হয়েছে এবং দেখা করে তারা তাদের কতগুলো দাবি দিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো তারা তাদের অভিমত বিভিন্ন ফোরামের কাছে তুলবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকতা না। দ্বিতীয়ত হচ্ছে যে দলগুলো তার জায়গা থেকে যে কোনো দাবি তুলে ধরতে পারে এবং নিশ্চয়ই বিএনপি যে যুক্তিটা দিয়ে নির্বাচন চাচ্ছে তার পেছনেও তার কতগুলো বক্তব্য আছে, ব্যাখ্যা আছে। জামাতও যে বক্তব্যটা দিয়ে ইলেকশন কমিশনের কাছে দাবিটা করেছে তার পেছনেও তারা কতগুলো যুক্তি এবং ব্যাখ্যা তারা দিতে পারবেন। কিন্তু আপনাকে ব্যবস্থাটা দেখতে হবে, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। সামগ্রিকভাবে দেশের যে পরিবর্তনটা আমাদের এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এই পরিবর্তনের মধ্যে আমি মনে করি যে সংস্কারের জন্য আপনি অনন্তকাল সংস্কারটা প্রয়োজন, এটা অস্বীকার করব না। প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে আপনার একটা নির্বাচনের দিকে যেতে হবে, কারণ একটা স্টেবল সরকার আমার এখানে দরকার। আমি প্রতিদিন যে ঘটনাগুলোর মুখোমুখি হচ্ছি,
যদি এখানে একটা নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকতেন, তার অনেকগুলো ত্রুটি থাকতে পারে, তার সমস্ত অ্যাটিটিউডগুলো আমার হয়তো পছন্দ হবে না, কিন্তু মিনিমাম একটা জায়গা ছিল যে জায়গাটায় আপনি আপনার কথাগুলো বলতে পারতেন। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে সবার আগে। তো স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু জাতীয় নির্বাচনের থেকে বড় চ্যালেঞ্জ, কারণ এখানেও কিন্তু বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা পার্থক্য ভিন্ন মত আছে, আছে। কারণ বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পর, ওই জায়গাগুলো কিন্তু জামায়াত বলছে আগেই স্থানীয় সরকার নির্বাচন দিলেই ভালো হবে। সেই কারণে আমি আপনাকে বললাম যে আপনি যে ঐক্যমত্যের কমিশনটা করলেন, এই যে দুটো দল তো বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল, এবং এই গণ অভ্যুত্থানে তাদের স্টেক ছিল। আমি অস্বীকার করি বা না করি, আমি অস্বীকার করতে পারবো না, আমি আমার জায়গা থেকে করবো না, কারণ আমি মনে করি যে প্রত্যেকটা দলের, আমার এর আগে আমার আরো একটা গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, আমার নিজের কর্মী ছিলাম আমরা, আমাদের কতগুলো এক্সপিরিয়েন্স আছে। একদিনে হয়নি, আস্তে 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 করে একটা পর্যায়ে 10 দফা যখন দিল ছাত্র সমাজ, ডক্টর মিলন মারা গেলেন, শহীদ হলেন, তারপরে হঠাৎ করে বিস্ফোরণ হলো, এরশাদের পতন হলো। তো এই জায়গাটায় প্রত্যেকেরই একটা এদের যার যার জায়গা থেকে অবদান আছে, সুতরাং এদের অবদানকে আপনি খাটো করতে পারবেন না, আমি খাটো করি না। জামাতের পক্ষ থেকে যে বক্তব্য এবং বিএনপির সঙ্গে ইতিমধ্যে আপনি দেখছেন যে পরস্পর কাদা ছোড়াছুড়ি, রাজনৈতিকভাবে আক্রমণ ইত্যাদি শুরু হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ভেতর থেকে 60% এটা তার জায়গা থেকে বলেছে। আমি মনে করি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার ভেতর থেকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে দাবিটা ছিল, সেই জায়গাটা আমি বলি যে একটা বড় অংশ আপনি এখানে অ্যাচিভ করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ভেতর থেকে অনেকগুলো, আজকে কয়েকটা টেলিভিশন এসেছে, সব টেলিভিশন বা সব মিডিয়া তো সব নিউজ দেয় না, আপনারা হয়তো বলবেন না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি মিডিয়ার মধ্যে একটা ভীতি আছে, শঙ্কা আছে। একজন উপদেষ্টার স্বামী আজকে নারায়ণগঞ্জে লোকজন নিয়ে গিয়ে একটা বাড়ি দখল, একটা অফিস দখল করার চেষ্টা করেছে, সমস্ত মিডিয়া আসেনি। অর্থাৎ ওই যে কালচারটা আছে। এই গণঅভ্যুত্থানে আমি যে পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, আমাদের একটা ছোট হলেও আমাদের একটা ভূমিকা ছিল, আমাদের কয়েকজন শহীদও হয়েছেন। গতকালকে সাতক্ষীরায় বইমেলায় আপনি উদীচীর ব্যানার ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে ঔদ্ধত্য, আপনি আপনার যে শক্তি প্রয়োগটা করছেন, দিনাজপুরে আপনি টিওনোকে ঘেরাও করছেন, উনি বাসায় থেকে, টিওনো এখন বাসায় থেকে অফিসিয়াল কাজ করছেন। শরীফ ভাই, আমরা এবার একটু প্রশাসন, মানে কম সময় বেশি কথা শুনবো। আপনি যে এই যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রত্যেকেরই কতগুলো অবজেক্টিভ আছে, তাদের নিজস্ব কতগুলো দৃষ্টিভঙ্গি আছে, সেই জায়গা থেকে তারা তার দাবিগুলো তুলছে। আমি এদের যে দাবিগুলো আপনি যখন জিজ্ঞেস করবেন, এদের প্রত্যেকেরই ব্যাখ্যা আছে। জামাত যেটা বলেছে অবশ্যই সেটা একটা ব্যাখ্যা দিতে পারে, বিএনপি একটা ব্যাখ্যা দিতে পারে, তবে দীর্ঘকাল নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিতে সমাজের যে অস্থিরতাটা তৈরি হয়, যেটা আমরা এই সময় আমরা এখন দেখছি, এবং এই যে সংস্কারের জায়গাটা আমি শেষ করব, দ্রুতই শেষ হয়ে যাবে। শুধুমাত্র শহরের ইস্যুটাকে যদি আপনি অনবরত অ্যাড্রেস করেন, প্রান্তিক মানুষের যে জায়গাগুলো আছে, আপনি নিরাপত্তার ইস্যু, আপনার দ্রব্যমূল্য, অন্যান্যগুলো, এটা আমরা শুনবো, আবার আসবো। শরীফ ভাই, আপনার কাছে আবার আসবো। একই প্রশ্ন, জামায়াত চাচ্ছে আগেই হচ্ছে সংস্কার, পরে নির্বাচন, বিএনপি বলছে নির্বাচন পরে হবে, নির্বাচন আগে হবে, সংস্কার পরে করা যাবে। এবং আপনার সঙ্গে আরেকটু যুক্ত করে দিই, আনুপাতিক হারে যে আসন বন্টন, জামায়াত চাচ্ছে এটা হোক এবং বিএনপি বলছে এটা কোনোভাবেই সম্ভব না। না, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আগে সংস্কার পরে নির্বাচন, এই যে একটা কনোটেশন অথবা একটা জাক্সটাপোজিশন তৈরি করা হয়েছে, এটা একটা ভুল একটা অ্যানালজি, অথবা এই মুখোমুখিটা আসলে কাম্য নয়। এটা মুখোমুখিতে আমরা দেখি না। মূলত এটা আসছে যেই যখন বিএনপি এবং তার যেই জোটের সঙ্গীরা আছে, তারা মূলত যে সংস্কার বনাম নির্বাচন জিনিসটাকে সামনে নিয়ে এসেছে। কিন্তু আমরা বলি যে সংস্কারের অনিবার্য ফল হিসেবে নির্বাচন, এবং নির্বাচন সংস্কারের একটি অংশ। তো এখানে জামাতি ইসলামী তারা তাদের জায়গা থেকে যেটা বলেছেন, এবং তারা আরেকটা জিনিস বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন যাতে আমরা একটু আপনার কাছে আপনার দলের অভিমতটা একটু জানতে চাই, যে কোনটা আগে আপনারা চাচ্ছেন, যে আমরা তো আগে নির্বাচন নাকি সংস্কার আগে? আমরা তো এখনো দল হয়ে ওঠিনি, আমরা সিভিল সোসাইটি প্রেসার গ্রুপ, এবং আমরা গণঅভ্যুত্থানের যেহেতু আমাদের মধ্যে আমরা তো সামনেই দেখব আপনাদের দল, জি, কিন্তু আমাদের মূল এজেন্ডাটা, জাতীয় নাগরিক কমিটির মূল এজেন্ডা হলো যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,
এবং গণ অভ্যুত্থানের যে এক দফা ছিল, নাহিদ ইসলাম যেটা ঘোষণা করেছিল যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা 3 অগাস্ট যেটা শহীদ মিনারে ঘোষিত হয়েছিল, সেটা বাস্তবায়নের জন্য যা যা লাগে, এখানে গণহত্যার বিচার, শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন এবং রাষ্ট্রের আমূল সংস্কার করে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে সেগুলো যাতে একটা কার্যকর গণতন্ত্রের জন্য প্রস্তুত করে তোলা যায়, সেটার জন্য গণ অভ্যুত্থানের যে সরকার, এই সরকারকে আমরা যথাযথ চাপ প্রয়োগ করার কাজটাই কিন্তু আমরা করে যাচ্ছি এখন পর্যন্ত। দল আসলে যেটা হবে সেটা দলের বিষয়, বাট আমি সংস্কারের প্রশ্নটা যদি আপনি সময় দেন অ্যাড্রেস করতে পারি। মূলত আমরা যেটা চাই এখানে, যেখানে বিদ্যমান দলগুলো যে সংস্কার চায়, সেই সংস্কারের সাথে আমাদের চাওয়ার একটা ন্যূনতম ফারাক আছে। মূলত এখানে দলগুলো যে সংস্কার চায়, সংস্কারগুলোর মধ্যে বেশিরভাগ দেখবেন খুব কসমেটিক চেঞ্জ, খুব ছোট ছোট চেঞ্জ, কিন্তু আমরা চাই রাষ্ট্রের আমূল সংস্কার, ফান্ডামেন্টাল চেঞ্জ। এবং ফান্ডামেন্টাল চেঞ্জ আসবে যখন আমরা দুটো বিষয় ব্যবস্থা থেকে সংস্কার করতে পারি। আমার হাতে 1 মিনিট সময় আছে, আসলে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্রিফিং করেছে সেখানে তারা বলেছেন তারা শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত নিতে চান এবং তার জন্য যে কাগজপত্র সেগুলো তারা জমা দিয়েছেন এবং তারা চাচ্ছেন তারা শেখ হাসিনাকে দ্রুত এখানে ফেরত নিয়ে আসবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আজকে বিএনপি চিফ প্রসিকিউটর, যেটা গণহত্যার বিচারের যে ট্রাইব্যুনাল, সেখানে তাদেরকে একটা মামলা করেছে তারা, শেখ হাসিনা প্রধান আসামি এবং আরও এখানে অনেকে আসামি করা হয়েছে। এবং সেখানে তারা বলেছেন যে তাদের 848 জন নেতাকর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে। তার মধ্যে 848 জনের মধ্যে 536 জন নেতাকর্মী যারা পদে ছিলেন বিএনপির বিভিন্ন পদে এবং বাকিরা সমর্থক ছিলেন। আপনি যদি একটু ছোট করে শেষ করেন, 30 সেকেন্ডে একটু শরীফ ভাইয়ের কাছে শুনবো। আমার কাছে আপনার চাওয়া জান, মানে এই যে শেখ হাসিনাকে যে ফেরত নিয়ে আসার ব্যাপারটা কথা হচ্ছে, এটা কি আসলে সম্ভব? আমরা তো সবসময় শুনি, কিন্তু আনতে পারবে না। বিশেষ করে জাতিসংঘের যে মানবাধিকার যে রিপোর্টটা আসছে গতকালকেই, আমরা মনে করি রিপোর্টের পরে এটা একটা গ্লোবালি এস্টাবলিশড ফ্যাক্ট যে শেখ হাসিনা এখানে গণহত্যা চালিয়েছেন এবং ইনি গণহত্যার কুশীলব। এবং ভারত সরকার এখন ইচ্ছা করলে এটা বাংলাদেশ সরকারকে জঙ্গি কিংবা মিলিটেন্টস বলে এখন কিছু বলতে পারবে না, প্রমাণ করতে পারবে না। গ্লোবালি এস্টাবলিশড ফ্যাক্টকে মেনে নিয়ে ভারতকে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য করে বাংলাদেশের বন্দি বিনিময় যে চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সুন্দর থাকবে এবং দুই সার্বভৌম দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক আত্মমর্যাদার ভিত্তিতে যে সম্পর্কটি আমরা চাই, সেই সম্পর্কটি অর্জিত হবে। এবং আমরা ভারতকে এই জায়গায় আহ্বান জানাতে চাই, তারা যাতে আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তির প্রতি সম্মান রেখে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দেয় এবং বাংলাদেশের নির্বাচিত এবং বাংলাদেশের জনগণের সাথে তাদের উত্তর পেয়েছি। আপনাকে ধন্যবাদ। শরীফ ভাই যদি 1 মিনিট একটু বলেন। 1 মিনিট না, আসলে 20 সেকেন্ড, আমার হাতে সময় নেই, আমি ভুল বলেছি। আমি আমার জায়গা থেকে বলি, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে বিষয়টা, শেখ হাসিনার পতনের পর আমরা দেখছি ভারত মনে করছে এটা তার পতন। এই জায়গা থেকে ভারতের সুযোগ এসেছে এই গণহত্যার বিচারে সহযোগিতা করার ভেতর থেকে। সে এই জায়গা থেকে পাবলিকের যে পারসেপশনটা প্রতিবেশী রাষ্ট্রের জনগণের, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সুযোগ। এই সরকারের যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলো আমরা এই কারণে সমালোচনা করি, কারণ তাদের প্রতি আমাদের একটা এক্সপেকটেশন আছে। আমরা মনে করি যে আমাদের 15 বছর অথবা তার আগে 5.5 দশকের যে দুঃশাসন, সেখান থেকে অন্তত আলোর দিকে ফিরে যায় এরকমের একটা শাসন চাই। সরকারের এই কাজগুলো ধন্যবাদ। আলাউদ্দিন ভাই, অবশ্যই আমরা তার দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম, আমরা আশা করি নির্বাচন সংস্কার যেটাই হোক, দুটোই দরকার, আসলে বাংলাদেশে দুটোই লাগবে। দুটোই সারা জীবনের একটা ইনস্টিটিউশন যখন ধ্বংস হয়ে যায় তখন নির্বাচন এবং সরকার কেউ ঠিকমতো কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা আশা করি যে সংস্কার এবং নির্বাচন দুটোই হবে এবং বাংলাদেশের মানুষ আবার ভোট দেবে, তাদের সরকার নির্বাচিত করবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে একই সময় অন্য কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি।